নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল সন্ধ্যার আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত। বিখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি লাল লঙ্কা গল্পটি দিয়ে আমাদের দ্বিতীয় নিবেদন শুরু করছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আশা করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন। আজকের গল্প পাঠে সপ্তক। শুরু হচ্ছে একটি লাল লঙ্কা। অসম্ভব। তোমার এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি এ প্রসঙ্গে আমার কাছে আর বলো না, অন্য কথা বলো। অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাকাবাবু, আমার যে আর অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, উপায় আছে। তুমি এক্ষুনি চান করে নাও, তারপর ভালো করে খাওয়া দাওয়া, তারপর একটা লম্বা ঘুম দাও। কাকাবাবু, তুমি বুঝতে পারছো না। হুম, আমার আর বোঝার দরকার নেই। তারপর তিনি গলা চড়িয়ে ডাকলেন। সন্তু, সন্তু। সন্তু একটু আগেই ব্যাডমিন্টন খেলে ফিরেছে। কাকাবাবুর ঘরে একবার উকি মেরে ওপরে ঘরে চলে গেছে। কাকাবাবু ডাক শুনে নিচে নেমে এলো তরতর করে। মা বাবা বেড়াতে গেছেন পুরী। বাড়িতে আর বিশেষ লোকজন নেই। কাকাবাবুর ঘরে একজন ভদ্রলোকে দেখতে পেল সে। মুখটা চেনা চেনা, খুব সম্ভবত মধ্যপ্রদেশ কোথাও দেখা হয়েছিল, কিন্তু এখন তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল ধুলো বাড়িয়ে মাখা, তার গায়ের প্যান্ট শার্টটা দোমড়ানো মোড়চানো, কেমন যেন পাগল পাগল চেহারা। কাকাবাবু বললেন, অরিজিৎকে চিনতে পারছিস সন্তু? অরিজিৎ শিকদার। সে একবার বস্তার জেলার নারায়ণপুরে ওর সঙ্গে দেখা হয়েছিল। সঙ্গে সঙ্গে সন্তুর মনে পড়ে গেল। ভদ্রলোক একজন বোটানিস্ট, সারা ভারতে বিভিন্ন জঙ্গলে ঘুরে বিচিত্র সব গাছ খুঁজে বেড়ান। সেবারে তিনি বস্তার জেলার জঙ্গলে বুনো চা গাছ খুঁজছিলেন। অনেক জঙ্গলই নাকি এরকম বুনো চা গাছ আছে, চাষ করতে হয় না, নিজে নিজেই জন্মায়। আগে কেউ তার সন্ধান রাখত না, কিন্তু সেবারে তো ভদ্রলোক খুব শান্ত আর ভদ্র বলে মনে হয়েছিল। তা হঠাৎ তার এরকম চেহারা হলো কি করে? দিল্লিতে আমার সঙ্গে কাজ করতো সত্যেন। এই অরিজিৎ তারই ভাইপো। ওকে অনেক ছোট্ট বয়স থেকে দেখছি, তখন থেকেই ও আমাকে কাকা বাবু বলে ডাকে। অরিজিৎ আজ রাত্রিরে এখানেই থাকবে, বুঝলি? ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বল রঘুকে, আর চান করার জন্যে ওকে বাথরুমটা দেখিয়ে দে। তোমার কাছে আর তো কোনো পোশাক নেই, তাই না? তুমি আমারই একটা পাজামা পাঞ্জাবি পরে নাও না আজ। অরিজিতের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন। অরিজিৎ উঠে দাঁড়িয়ে একবার কাকাবাবুর দিকে আর একবার সন্তুর দিকে তাকালো। তার চোখ দুটো জল জল করছে। তার এক হাতে ছোট্ট টিনের কৌটো। কাকাবাবু আলমারি খুলে পাজামা পাঞ্জাবি বার করলেন, তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন, অরিজিৎ, তোমার ওই কৌটোটা আমার কাছে রেখে যাও। অরিজিৎ হঠাৎ জোরে চেঁচিয়ে বলল, না, এটা আমার, এটা আমার কাছেই থাকবে। তুমি চান করতে যাচ্ছ, ওটা সঙ্গে নিয়ে যাবে নাকি? অরিজিৎ কৌটোটা পেছন দিকে লুকিয়ে প্রায় হুঙ্কার দিয়ে বলল, না, এটা আমি কাউকে দিতে পারবো না। তার চোখ দুটো এমন জ্বলছে যে সেদিকে তাকালে গা ছমছম করে। আর কাকাবাবু অবশ্য বিচলিত হলেন না। তিনি অরিজিতের চোখের দিকে কয়েক মুহূর্ত অপলকভাবে চেয়ে রইলেন। তারপর হাত বাড়িয়ে গম্ভীর আদেশের সুরে বললেন, দাও, দাও ওটা আমাকে। কাকাবাবুর ওইরকম গলার আওয়াজ শুনে অনেক বাঘা বাঘা বদমাশকেও ঘাবড়ে যেতে দেখেছে সন্তু। অরিজিৎ আর কিছু বলতে পারল না। কৌটোটা সে তুলে দিল কাকাবাবুর হাতে। তার হাতটা কাঁপছে। কৌটোটার মধ্যে কি আছে তা দেখার দারুণ কৌতূহল হলো সন্তুর, কিন্তু কাকাবাবু সেটা খুলে দেখলেন না। রেখে দিলেন নিজের জামা কাপড়ের আলমারিতে। তারপর এমনভাবে পিছন ফিরে একটা বই হাতে তুললেন যাতে তার সঙ্গে আর কোনো কথা বলা না চলে। সন্তু অরিজিৎকে নিয়ে দোতলায় বাথরুমটা দেখাতে গেল। একটা নতুন সাবান আর তোয়ালে এনে দিল। তারপর জিজ্ঞেস করলো, আপনি দাড়ি কামাবেন? কাকাবাবুর কাছ থেকে ব্লেড এনে দেব? না, দরকার নেই। অরিজিৎ স্নান করলো প্রায় 1 ঘন্টা ধরে।
এর মধ্যে সন্তু 2-3 বার কাকাবাবুর ঘরে উকি মেরেছে, যদি কৌটোটা সম্পর্কে কিছু জানা যায়। কাকাবাবু এক মনে বই পড়ে চলেছেন। এই সময় তাকে বিরক্ত করা সম্ভব নয়। ঠিক 8টার সময় খাবার দেওয়া হলো। কাকাবাবু রাত্রিরে রুটি খান, সন্তু ভাত ভালোবাসে। রঘু ভাত আর রুটি দুরকমই বেশি করে বানিয়েছে, তার সঙ্গে ডাল, বেগুন ভর্তা আর মুরগির মাংস। খাবার টেবিলে বসার পর কাকাবাবু অরিজিৎকে জিজ্ঞেস করলেন, তুমি রুটি খাবে না ভাত? ভাত না রুটি? আহ, থাক, ভাতই খাবো। কিংবা রুটি কি বেশি আছে? তুমি দুটোই খাও। কাকাবাবু ঠিক 3টে রুটি খান। অরিজিৎ খেলো 8খানা রুটি, তারপর সে ভাত নিল। সন্তু যতটা ভাত খায় অরিজিৎ নিল তার 3 গুণ। রঘু তাকে ভাত দিয়েই যাচ্ছে, সে না বলছে না। সে এমনভাবে খাচ্ছে যেন বহুদিন খেতে পায়নি। কিন্তু কয়েকদিন উপোস করলেও কি মানুষ একসঙ্গে এত বেশি খেতে পারে? অরিজিতের রোগা পাতলা চেহারা, এরকম চেহারা কোনো লোককে সন্তু কখনো এতখানি খেতে দেখেনি। সবটা ভাত শেষ করার পর অরিজিৎ আরও 2 টুকরো মাংস আর একটু ঝোল নিয়ে বলল, আর একখানা মোটে রুটি বাকি ছিল। রঘু সেটাই দিয়ে দিল। কাকাবাবু এটু হাতে চুপ করে বসে অরিজিতের খাওয়া দেখলেন, তারপর বললেন, এবার গিয়ে একটা লম্বা ঘুম দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। দিল্লিতে টেলিফোনে তোমার বাবার সঙ্গে কথা বলতে চাও? অরিজিৎ দুদিকে মাথা নাড়ল। হাত ধোয়ার পর অরিজিৎ কাকাবাবুর ঘরে এসে বসলো। এবার আমার কৌটোটা আমাকে দিন, ওটা আমার ঘরেই রাখবো। কাকাবাবু বললেন, ওটা আমার কাছে থাকলে অসুবিধের কি আছে? আপনি বুঝতে পারছেন না, এটা কোনো ক্রমে নষ্ট হয়ে গেলে মহা ক্ষতি হয়ে যাবে। আমার কাছে থাকলে নষ্ট হবে কেন? আমি গগন বোসের সঙ্গে কথা বলে রেখেছি, কাল সকাল 11টায় জিনিসটা সায়েন্স কলেজে নিয়ে যাব। অরিজিৎ উত্তেজিত হয়ে বলল, সায়েন্স কলেজ? ওরা কিছু বুঝবে না, ওটা সুইডেনে পাঠাতে হবে। সেখানে এইসব নিয়ে অনেক গবেষণা হয়। কাকাবাবু বললেন, ঠিক আছে, সুইডেনে পাঠাবারই ব্যবস্থা করা যাবে, কিন্তু আজ রাত্রিরে আমার কাছে রাখতে তোমার এত আপত্তি কেন? ওটা আমার জিনিস, আমি ছাড়া এর সন্ধান কেউ জানে না। ওটা তোমার জিনিস তো মানছি, কিন্তু আমাকে যদি তোমার এতই অবিশ্বাস, তাহলে ওটা নিয়ে আমার বাড়িতে এসছো কেন? আর এসে যখন পড়েছো, তখন তোমাকে আমি মোটেই পাগলামির প্রশ্রয় দিতে পারি না। জিনিসটা আমার কাছেই থাকবে। সন্তু আর কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করলো, কাকাবাবু, কোটোটার মধ্যে কি আছে? কাকাবাবু একটু চুপ করে থেকে অরিজিৎকে বললেন, আচ্ছা, একটুখানি বসে যাও, তোমার ঘটনাটা সন্তুকে বলো। বারবার নিজের মুখে বললে একসময় নিজেই তুমি বুঝতে পারবে যে সবটাই বানানো, তোমার কল্পনা। হয়তো এরকম একটা ব্যাপার কখনো স্বপ্নে দেখেছো, তারপর সেটাকেই সত্যি বলে ধরে বসে আছো। এরকম কিন্তু বাস্তবে হতেই পারে না। অরিজিৎ একটা চেয়ারে বসে পড়ে মুখ গোছ করে বলল, ও ছোট ছেলে, ও এসবের কি বুঝবে? সন্তু তোমার চেয়ে বয়সে অনেক ছোট্ট হতে পারে, কিন্তু ওর অভিজ্ঞতা কম নয়। তুমি যে অঞ্চলটার কথা বলছো, সন্তু সেখানে আমার সঙ্গে গিয়েছিল। সন্তু, সেই যে সেবার আমরা নেপাল থেকে এভারেস্টের রুট ধরে গিয়েছিলাম, মনে নেই? সে একটা অতিমানবের দাঁতের খোঁজে। সন্তু বলল, সে ঘটনা কখনো ভোলা যায়? ওহ, কি শীত ছিল, তারপর সেই শৃঙ্গের মধ্যে। কাকাবাবু বললেন, অরিজিতের ঘটনার ব্যাকগ্রাউন্ডটা আমি তোকে বলে দিচ্ছি। অরিজিৎ তো বনে জঙ্গলে নানা রকম অদ্ভুত অদ্ভুত গাছপালা খুঁজে বেড়ায়। এবার সরকার থেকে ওকে পাঠানো হয়েছিল নেপালে। 12-13 হাজার ফিট উঁচুতেও কিছু কিছু গাছ জন্মায়। সেখানে নাকি কোথাও কোথাও একরকম স্ট্রবেরি গাছ দেখতে পেয়েছে কেউ কেউ। অত ঠান্ডায় স্ট্রবেরি গাছ কি করে বেঁচে থাকে, সেটাই ওর গবেষণার বিষয়। কি তাই তো? অরিজিৎ ঘাড় নাড়ল। অরিজিৎ যে জায়গাটা বেছে নিয়েছিল, সেখানে 2-1টা গ্রাম আছে। সেখানে ইয়াতিরা এসে মাঝে মধ্যে উপদ্রব করে বলে গুজব আছে। সন্তু হাসতে হাসতে বলল, তুমি একটু আগে যে অভিমানের কথা বললে, সেবার আমরা বেশ কয়েকটা ইয়েতে দেখেছিল, তাই না?
কাকাবাবু এবার একটু মুচকি হেসে ফেললেন। তোমরা ইয়েতে দেখেছিলে? সত্যি? এমন মেকআপ দিয়েছিল যে আসল না নকল তা বোঝাই যায়নি অনেকক্ষণ। মেকআপ দিয়েছিল মানে সেজেছিল? কারা? সে অনেক লম্বা গল্প, সেটা পরে শুনে নিও। আসল ব্যাপার হচ্ছে ইয়েতে বলে খুব সম্ভবত কোনো প্রাণীই নেই। অরিজিৎ জোর দিয়ে বলল। আলবাদ আছে। তুমি বললেই তো হবে না। এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি। কত লোকই তো বলেছে যে ইয়েতি দেখেছে নিজের চোখে, কিন্তু কই একটা ছবি তুলতে পেরেছে? ইয়েতির পায়ের ছাপ অনেকেই দেখেছে, মস্ত বড় পায়ের ছাপ, ছবিও তোলা হয়েছে। বরফের উপর পায়ের ছাপ সেটা আবার প্রমাণ নাকি? মানুষের পায়ের ছাপও বরফের উপর কিছুক্ষণ বাদে অন্যরকম হয়ে যায়। তবু আমি বলছি ইয়েতি আছে। না, নেই। আমি নেপালে অন্তত 3-4 জনের মুখে শুনেছি তারা ইয়েতি দেখেছে, কিন্তু তাদের একটু জেরা করতেই তারা উল্টো পাল্টা বলতে শুরু করে। কেউ বলে গরিলার মতো দেখতে, কেউ বলে ভাল্লুকের মতো দেখতে, আবার কেউ বলে 10 হাত লম্বা মানুষের মতন। তাদের 2-1 জনের সঙ্গে ক্যামেরাও ছিল, তবু ছবি তুলতে পারেনি। তার কারণ নাকি ইয়েতিকে এক পলক দেখার পরই অদৃশ্য হয়ে গেছে। যত সব গাঁজাখুরি কথা। আসলে বরফের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলে ক্লান্ত হয়ে অনেকে চোখে ভুল দেখে। মরুভূমিতে যেমন মানুষ মরীচিকা দেখে। তো আপনি ঠিক বলেছেন, তার মানে ওই ইয়েতির অদৃশ্য হয়ে যাওয়া। অরিজিৎ, এবার ঘুমোতে যাও, আবার কাল সকালে কথা হবে। আমার কথাটা ভালো করে শুনুন কাকাবাবু, আমিও তো বিজ্ঞান পড়েছি। কোনো প্রমাণ না পেলে জিনিসটা একেবারে গাঁজাগুড়ি। কথাটা আমি মেনে নেব কেন? নেপালের অত্যন্ত দুটি পুরনো পুঁথিতে লেখা আছে ইয়েতির হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা আছে। আমি নিজেও তার প্রমাণ পেয়েছি। এর জন্যই এর ছবি তোলা যায় না। মানুষের চোখের সামনে পড়ে গেলেই ওরা অদৃশ্য হয়ে যায়। পুঁথিতে যা কিছু লেখা থাকে তাই সত্যি নয়। আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজে পরীক্ষা করেও দেখেছি। কাকাবাবু একটা দীর্ঘ শ্বাস ফেলে সন্তুর দিকে তাকিয়ে বললেন। অরিজিৎ বলতে চায় হিমালয়ের কোনো একটা জায়গায় নাকি এক রকমের ফল পাওয়া যায়, তা খেলে অদৃশ্য হওয়া যায়। ইয়েতিরা নাকি সেই ফল খায়। আমাদের অরিজিৎ সেই ফলের সন্ধান পেয়েছে, এমনকি নিজে সেই ফল খেয়েই দেখেছে। অরিজিৎ ব্যাকুলভাবে বলল। আপনি এখনো আমার কথা বিশ্বাস করছেন না? ও সব রূপকথার গল্প শুনতেই ভালো, কিন্তু বিশ্বাস করার তো কোনো প্রশ্নই ওঠে না। শোনো, জল জিনিসটা গরম হলে বাষ্প হয়, তারপর সেই বাষ্প উড়ে যায়। এমনকি অনেক ধাতুকেও প্রচণ্ড উত্তাপে গলিয়ে বাষ্প করা যায়। কিন্তু কোনো জীবিত প্রাণীকে বেশি গরমে রাখলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই ছাইটাকে ঠান্ডা করলে কিন্তু প্রাণীটাকে ফেরত পাওয়া যায় না। এমনকি একটা পিঁপড়াকে অদৃশ্য করা আর ফিরিয়ে আনা অসম্ভব। সন্তু আমতা আমতা করে বলল। কিন্তু কাকাবাবু, বৈজ্ঞানিকরা টাইম মেশিনে কি মানুষকে অদৃশ্য করতে পারবে না? স্টার ওয়ার্স ফিল্মে যে দেখি একটা যন্ত্রের মধ্যে দাঁড়ালেই মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় ফিরে আসছে। কাকাবাবু ও বললেন। সব এই যুগের রূপকথা, এখন পর্যন্ত বাস্তব হয়নি। আগেকার গল্পে যেমন রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আকাশে উড়ে যেত, এখনকার গল্পেও তেমনি নায়করা স্পেসশিপে চেপে অন্য গ্রহে যায়, এমনকি এই গ্যালাক্সি পেরিয়ে যুদ্ধ করে আসে। ওসব রূপকথা ছাড়া কিছুই না। অরিজিৎ উঠে দাঁড়িয়ে বলল। আমি যদি চোখের সামনে করে দেখাতে পারি, আমাকে একবার কৌটোটা দিন। কাকাবাবু আর কিছু বলার আগেই সে ছুটে গিয়ে জামা কাপড়ের আলমারিটা খুলে কৌটোটা বার করে এনে বলল। আমি নিজেকে দুবারই এক্সপেরিমেন্ট করেছি এবং দুবারই সাকসেসফুল। কৌটোটা খুলে সে সন্তুকে দেখালো। ভেতরে জিনিসটা দেখে সন্তু খানিকটা নিরাশ হয়ে গেল। এটা তো একটা লঙ্কা, বেশ বড়সড় টাবোডোবা গোলগাল লঙ্কা। অরিজিৎ যেন তার মনের কথাটাই বুঝতে পেরে বলল। এটা লঙ্কা বলে মনে হচ্ছে তো, কিন্তু এটা এক ধরনের স্ট্রবেরি। এটা ঝাল নয় মোটেই, বরং টক মিষ্টি। কাকাবাবু শুনলে বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে বলছি সন্তু,
একেবারে সত্যি কথা বলছি। পাহাড়ে স্ট্রবেরি খুঁজতে খুঁজতে ঝোপঝাড়ে যখনই যে ফল পেতাম খেয়ে স্বাদ নিতাম। কোনো বিষাক্ত ফল খেয়ে নেওয়ারও ঝুঁকি ছিল অবশ্য। একদিন আমি এই ফল একটা খেয়ে অদৃশ্য হয়ে গেল। কাকাবাবু বললেন, হুম। 1.5 দিন সেই অবস্থায় ছিল। সিংবুচি গ্রামে এসে ঘুরছি লোকজনের মধ্যে, কিন্তু কেউ দেখতে পায়নি। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম খুব। পরে আর একটা লঙ্কা খেয়ে নেওয়ার পরও বেশি সব ঠিক হয়ে গেল। সন্তু একবার কাকাবাবু আর একবার অরিজিতের দিকে তাকিয়ে তারপর কৌটাটা হাতে তুলে নিল। অরিজিৎ বলল, দারুণ ভালো লাগে সেই সময়টা। কোনো খিদে তেষ্টা থাকে না, দারুণ হালকা লাগে শরীরটা। মানে শরীরটা অন্য কেউ দেখতে না পেলেও সেটা তো থাকেই। মনটা খুব ফুরফুর করে, যেখানে ইচ্ছে চলে যাওয়া যায়, কত রকম মজা হয়। কাকাবাবু বিদ্রুপে সুরে বললেন, ইয়েতির গায়ে পোশাক থাকে না, মানুষের গায়ে যে জামা প্যান্ট থাকে সেগুলো অদৃশ্য হয়ে যায় নাকি? দেখবেন দেখবেন, এক্ষুনি দেখাবো। আমি টপ করে ফলটা খেয়ে নেব, তারপর 1 মিনিটের মধ্যে আপনাদের চোখের সামনে মিলিয়ে যাব। ওটা দাও তো সন্তু। অরিজিৎ হাত বাড়াতে কাকাবাবু প্রায় গর্জন করে উঠে বললেন। না, কোনো দরকার নেই। অরিজিৎ এবার হেসে ফেলল। কাকাবাবু, আপনি ভয় পেয়েছেন? আপনি বিশ্বাসও করবেন, আবার ভয়ও পাবেন। ওরকম অচেনা ফল খাবার দরকারই নেই। দারুণ ভালো লাগে, দেখলেই খেতে ইচ্ছে হয়। আমি মাত্র 3টে পেয়েছিলাম। যদি আরও খুঁজে বার করা যায় তাহলে একটা বিরাট আবিষ্কার হবে। সন্তু, কৌটোটা আলমারিতে রেখে দে। এবার তোমরা শুতে যাও। আর কোনো কথা নয়, যাও, আমার ঘুম পেয়েছে। সন্তু অনিচ্ছার সঙ্গেও কৌটাটা রেখে দিল যথাস্থানে। কাকাবাবু এমনভাবে চেয়ে আছেন যে বেরিয়ে যেতে হলে এই দুজনকে। অরিজিৎ সন্তুর কাঁধে হাত দিয়ে বলল, সন্তু, আমি কিন্তু বানিয়ে বানিয়ে কোনো গল্প করিনি। সত্যি এই ফলটার অদ্ভুত গুণ আছে। ওটা খেলে মানুষ অদৃশ্য হতে পারে, কিন্তু কাকাবাবু বিশ্বাস করলেন না। অরিজিৎকে তার ঘর দেখিয়ে দেওয়ার পর সে শুয়ে পড়ল। সে সত্যিই খুব ক্লান্ত। একটু বাদেই তার নাক ডাকার শব্দ শোনা গেল। সন্তু উঠে গেল 3 তলায়। বড় হবার পর সে ছাদের ঘরটায় নিজের জন্য পেয়েছে। এখানে সে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে পারে। মাঝে মাঝে ছাদে দাঁড়িয়ে আকাশ তারা দেখে। একটা বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেও তার মন বসল না পড়ায়। অরিজিতের কথাগুলো মনে পড়ছে বারবার। ছেলেবেলা থেকেই সন্তু অদৃশ্য হবার স্বপ্ন দেখেছে। অদৃশ্য হতে পারলে সত্যি একটা মজার ব্যাপার হয়। তাকে কেউ দেখতে পাবে না, অথচ সে সবাইকে দেখতে পাবে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ নামে একটি বই পড়ে সন্তুর এক সময় মনে হয়েছিল সত্যি ওইরকম একজন অদৃশ্য মানুষ আছে। কিন্তু কাকাবাবু বললেন বিজ্ঞানের দিক থেকেও নাকি অদৃশ্য হওয়া অসম্ভব। অথচ অরিজিতের কথা শুনে মনে হয় না যে আগাগোড়ায় মিথ্যে কথা বলছে। খাওয়ার সময় অরিজিৎ অতগুলো খাবার খেলো, বই পড়তেও মন নেই, ঘুমও আসছে না। বিছানায় শুয়ে ছটফট করছে সন্তু। ঘড়িতে দেখলো রাত 1:30 বাজে। বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো সন্তু। মনে হয় সারা কলকাতায় এখন ঘুমিয়ে পড়েছে। কোথাও কোনো শব্দ নেই। পা টিপে টিপে দোতলা নেমে এলো সে। অরিজিতের প্রচণ্ড জোরে নাক ডাকছে। কাকাবাবুরও নাক ডাকার বেশ শব্দ হয়। সারা বাড়িতেই এছাড়া আর কোনো শব্দ নেই। কাকাবাবুর ঘরে আলো জ্বলছে। কাকাবাবুর এই এক স্বভাব, প্রায় আলো জ্বেলেই ঘুমিয়ে পড়েন। মা বাবা কিংবা সন্তু কেউ একজন পরে এসে আলো নিভিয়ে দিয়ে যায়। আজ বাড়িতে মা বাবাও নেই। সন্তু কাকাবাবুর ঘরের দরজাটা ঠেলে খুলল। কাকাবাবু টের পেলেন না। ঘরের মধ্যে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সন্তু। তার খুব লোভ হচ্ছে। ফলটা খেয়ে দেখলে কি হয়? কাকাবাবু রাগ করবেন? অরিজিৎ বলেছিল অদৃশ্য হলেও সে অবস্থায় 1.5 দিনে বেশি থাকা যায় না। 1.5 দিন পরেই তো সব ঠিক হয়ে যাবে।
কাকাবাবু অরিজিতের কথায় বিশ্বাস করেননি। সন্তুর কথা নিশ্চয়ই বিশ্বাস করবেন। আলমারি খুলে সন্তু কৌটোটা বার করলো। কাঠের আলমারি পাল্লায় ক্যাচ করে সামান্য শব্দ হলেও কাকাবাবু জাগলেন না। সন্তু টপ করে আলো নিভিয়ে দরজা ভিজিয়ে দৌড়ে উঠে এলো ছাদে। যা থাকে কপালে খেয়েই দেখা যাক। সন্তু ঝাল খেতে পারে না বেশি। ফলটাকে লঙ্কার মতো দেখতে একেবারে টকটকে লাল। যদি একটা লঙ্কা হয় তাহলে দারুণ ঝাল হবে। সন্তু প্রথমে একটা ছোট্ট কামড় দিল। না, ঝাল নয়, একটু মিষ্টি মিষ্টি, খানিকটা পিপারমিন্টের মতো। খেতে ভালো লাগছে। পুরো ফলটাই খেয়ে ফেললো সন্তু, কিন্তু কিছুই হলো না তার। তাহলে কি অরিজিৎ একদম বাজে কথা বলেছে? ওহ, আজ তো 1 এপ্রিল নয়। অরিজিৎ কাকাবাবু আর সন্তুকে এপ্রিল ফুল করেছে নির্ঘাত। একটা কিসের শব্দ হতেই সন্তু ঘুরে তাকালো। ছাদের পাঁচিলে কারা যেন একটু কালো রঙের মাথা। ওটা কি কোনো মানুষ না জন্তু? সন্তু দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়বার চেষ্টা করলেও পারল না। তার আগেই মাথাটা যেন বউ বউ করে ঘুরতে লাগলো। কানে ভৌ ভৌ শব্দ হলো। সে ঝুপ করে পড়ে গেল অজ্ঞান হয়ে। সদ্য বরফ গলতে শুরু করেছে বলে পাথর এখানে সাংঘাতিক পিছল। কাকাবাবু প্রতিবার ক্রাচ তুলছেন আর ফেলছেন দারুণ সাবধানে, তবু এক একবার হড়কে যাচ্ছে। অরিজিৎ করুণ মুখ করে বলল, কাকাবাবু, আপনাকে আর যেতে হবে না। এরপর ওপরটা আমি গিয়ে দেখছি। কাকাবাবু কোনো উত্তর না দিয়ে মুখ তুলে আকাশের দিকে তাকালেন। এখন ঘড়ি অনুযায়ী দুপুর 3:30, কিন্তু এর মধ্যেই যেন সন্ধে হয়েছে। আকাশের সঙ্গে এদিকটা লাল। এই ঠান্ডাতেও কাকাবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। কাঠমান্ডুতে তাকে 2-3 জন বারবার করে বলেছিলেন অক্সিজেন নেবার জন্য। কাকাবাবু তাতে কর্ণপাত করেননি। তিনি ভেবেছিলেন আজকাল তো অক্সিজেন ছাড়াই কেউ কেউ এভারেস্টে উঠে বেড়ায়, সুতরাং এটা তো 12-13 হাজার ফিট, এদের কি কষ্ট হবে। কাকাবাবু নিজেও এর চেয়ে উঁচুতে উঠেছেন, কিন্তু এবার হাঁফ ধরে যাচ্ছে। হঠাৎ যেন বাতাস কমে যাচ্ছে এদিকে। অরিজিৎ আবার বলল, কাকাবাবু, আপনি এখানেই বিশ্রাম নিন, বরং আমি ওপর দিকটা দেখে আসছি। আগেরবার এখানেই পেয়েছিলাম। কাকাবাবু জোর দিয়ে বললেন, না, আমি শেষ পর্যন্ত দেখতে চাই। তুমি আমাকে এত দূর নিয়ে এসেছো, এটুকু আর বাকি থাকে কেন? অরিজিৎ বললেন, আপনি বিশ্বাস করুন, আমি আগেরবার এই জায়গাতেই পেয়েছি ওই ফল। এখন আমি তোমার সব কথা বিশ্বাস করতে বাধ্য। এই নিয়ে 3 দিন কেটে গেল এই অঞ্চলে। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও দেখা যায়নি এই লাল লঙ্কার মতন ফলের গাছ। 2 জন মাত্র শেরবাগ সঙ্গে আনা হয়েছে, আংশেরিং আর ছোট দাজু। কাকাবাবু তার পুরনো বন্ধু মিংমাকে খোঁজেও পাননি। সে চলে গেছে অন্য কোনো অভিযাত্রীদের সঙ্গে। আংশেরিং আর ছোট দাজু দারুণ তেজি আর শক্তিশালী, কিন্তু তারা এই কাস্তের মতন পাহাড়টায় কিছুতেই উঠতে চায় না। তাদের ধারণা এই পাহাড়টায় অপদেবতা আছে। খানিকটা নিচে তারা থেমে গেছে। শো শো করে হাওয়া বইতে শুরু করে দিল। অরিজিৎ আরো কাচুমাচুভাবে বলল, আজকে আর থাক, আবার কাল চেষ্টা করা যাবে। এতখানি যখন উঠেছি, এই পাহাড়টা আজ দেখে শেষ করে যাব। চলো, আর দেরি করে লাভ নেই। অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখা যাবে না। আমার কাছে টর্চ আছে। তুমি জানো না অরিজিৎ, সন্তুকে সঙ্গে না নিয়ে আমি আজকাল কোথাও যাই না। এবার সন্তুর জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। কাকাবাবু, সন্তু যে এরকম একটা কাজ করে বসবে আমি ভাবতেই পারিনি। সেই রাতের পর থেকে সন্তুকে আর খুঁজে পাওয়া যায়নি। ছাদের ওপর পড়েছিল কৌটোটা, তার মধ্যে লাল লঙ্কার মতো ফলটাও ছিল না। অরিজিৎ দেখেই মাথায় হাত দিয়ে বসেছিল। তার ধারণা সন্তু এই ফলটা খেয়েই অদৃশ্য হয়ে গেছে। কাকাবাবু সন্তু ঘর এবং ছাদের প্রায় প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে দেখেছেন। সন্তু হঠাৎ চলে যাওয়ার কোনো চিহ্নই নেই। সে পাজামা আর পাঞ্জাবি পরে চলেছিল, তার চটি জোড়া পর্যন্ত রয়ে গেছে। বিছানার ওপর একটা বই আজ খোলা। সন্তুর কোনো কারণে হঠাৎ চলে যাওয়ার মতো এমন অভ্যেস নেই।
সে চলে গেলে নিশ্চয়ই কাকাবাবুকে চিঠি লিখে যেত। তবে সন্তু যে লাল ফলটা চুপি চুপি খেয়েছে তাও তো ঠিক। সে সত্যিই অদৃশ্য হয়ে গেল। অরিজিৎ এখন কিছু বলছে না। সে অদৃশ্য মানুষদের নাকি কথা বলতেও ক্ষমতা থাকে না, কিংবা তাদের কথা কেউ শুনতে পায় না। নিজে যেবার অদৃশ্য হয়েছিল সেবার গ্রামের মানুষদের কাঁধে হাত দিয়ে ডেকেছিল, তাও তারা বুঝতে পারেনি। অদৃশ্য মানুষের ছোঁয়াও টের পাওয়া যায় না। এইসব কথা শুনে রাগে কাকাবাবু গা জ্বলে গেছে। দুদিন অপেক্ষা করে সন্তুকে আর কোনোখানে খোঁজে না পাওয়ায় তিনি উতলা হয়ে উঠছিলেন। তাহলে কি অরিজিতের কথাই ঠিক? সন্তু একেবারে হাওয়া হয়ে গেল? তখন তিনি জেদ ধরলেন, তিনি নিজে ওই ফলটা খেয়ে দেখবেন। সন্তু একটা ফল খেয়ে অদৃশ্য হয়ে গেছে এরকম একটা অদ্ভুত কথা তিনি তার বৈজ্ঞানিক বন্ধুদের কিংবা পুলিশ বন্ধুদের বলতেও পারেননি। তারা নিশ্চয়ই ভাবতেন কাকাবাবুর মাথাটা পুরো গেছে। পরের দিনই টিকিট কেটে কাঠমান্ডু। তারপর গাড়িতে অনেকটা পথ আসার পর শুরু হলো পায়ে হাঁটা। আংশিরিঙার ছোট দাজু প্রথমে আর উদ্দেশ্যটা বলা যায়নি। কাকাবাবু বলেছিলেন তিনি সিলভার লেপার ছবি তুলতে যান। পৃথিবীতে শুধু এই অঞ্চলটাতে রূপলি নেকড়েদের কদাচিৎ দেখা পাওয়া যায়। কাঠমান্ডুতেও তিনি এই কথা বলে অভিযানের অনুমতি জোগাড় করে এনেছিলেন। এই কাস্তের মতন পাহাড়টায় কাছে এসে আংশিরিং বলেছিল, সাহেব, এখানে তো সিলভার লিপার পাবে না। এখানে অপদেব তারা আসে, এখানে কোনো জন্তু জানোয়ার আসে না। সিলভার লিপার্ড খুঁজতে গেলে আরো 1000 ফিট উঁচুতে যেতে হবে। তখন কাকাবাবু অন্য কিছু বলতে বাধ্য হলেন। তিনি সরাসরি ইয়েতির প্রসঙ্গ না তুলে বলেছিলেন, আমি একটা লাল লঙ্কার মতন ফল খুঁজছি, যা অনেক ওষুধ হিসেবে কাজে লাগে। সেই কথা শুনে আংশিরিং আর ছোট দাজু একসঙ্গে ভয় পেয়ে বলে উঠেছিল, বিশফল, বিশফল। কাকাবাবু অনেক কষ্টে তাদের কাছ থেকে আরও খবর জেনেছিল। ছোট দাজুর বয়স কম, সে কখনো ওই ফল দেখেনি। পাহাড়ি ফল খুবই কম দেখা যায়। আংশিং বলেছিল সে ওই ফল দুবার মাত্র দেখেছে। 13,000 ফিটের কাছাকাছি উচ্চতায় ওই ফলের গাছ জন্মায় পাহাড়ের খাঁজে খাঁজে। সেই ফলের প্রথমে থাকে কালো, তারপর লাল হবার আগেই কারা যেন তুলে নেয়। ওরকম লাল ফল খুবই কমই দেখা যায়। সকলের ধারণা ওই লাল লঙ্কার মতন ফলগুলো অপদেবতার খুব প্রিয় খাদ্য। আংশিরিং একটু রোমহর্ষক কাহিনী শুনিয়েছিল। তাদের গ্রামে দুটি ছেলে একবার এই কাস্তের পাহাড়ে ওপরে গিয়ে ওরকম দুটো বেশ লাল ফল খেয়ে ফেলেছিল। তাদের চেহারা বদলাতে শুরু করে, তারা সারা গায়ে বড় বড় রোম গজিয়ে ওঠে, চেহারাটাও হয়ে যায় বাদরের মতো। তারা লাফাতে লাফাতে গ্রাম ছেড়ে পাহাড়ের দিকে চলে যায়, আর ফিরে আসেনি কখনো। সেই থেকে ওরা সবাই ওই রকম লাল ফল কখনো দেখতে পেলেও হাত দিতে সাহস করে না। এই ঘটনা শুনে অরিজিৎ গোল গোল চোখ নিয়ে কাকাবাবুর দিকে তাকিয়েছিল। তবু কাকাবাবু বিশ্বাস হয়নি। ওই ফল নিজে খেয়ে দেখার ইচ্ছে তার মনের মধ্যে আরো জোরালো হয়ে উঠেছিল। আংশিরিং আর আসতে যায়নি, তবু কাকাবাবু চূড়া পর্যন্ত উঠে দেখতে চান। আকাশের রং ক্রমে ম্লান হয়ে আসছে, এরপর নিচে নামতে আরো বেশি অসুবিধা হবে। তবু কাকাবাবু আস্তে আস্তে ক্র্যাচ ফেলে ওপর উঠছেন। একটু পরে অরিজিৎ বলল, কাকাবাবু আমায় ক্ষমা করুন, আমার ভুল হয়েছে। ওই যে পাশের পাহাড়টা দেখুন, এখান থেকে ওটাকে ঠিক কাস্তের মতন মনে হচ্ছে। পাশাপাশি ঠিক দুটো এরকমই পাহাড়। আমার মনে হচ্ছে ওই পাশের পাহাড়টাতে আমি ফলগুলো পেয়েছিলাম। কাকাবাবু থেমে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, তোমার আর কিছু ভুল হয়নি তো? তুমি এই লাল লঙ্কা নিজে কি সত্যি খেয়েছিলে? নিশ্চয়, আপনার কাছে কি আমি মিথ্যে কথা বলবো? তাছাড়া এরকম একটা অভিজ্ঞতা না হলে আপনার কাছে আমি এত দূর ছুটে যাই বা কেন? কাকাবাবুর একদিকে কাঁধে ঝুলছে ক্যামেরা, অন্যদিকে রাইফেল। তিনি দুটোই নামিয়ে রাখলেন। তারপর ওভারকোটের পকেট থেকে একটা ছোট ফ্লাস্ক বের করে গরম চা গিলে ফেললেন। হঠাৎ ডান দিক থেকে ঘুরে ক্রাশ তুলে বললেন, ওটা 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 কি দেখো তো অরিজিৎ। একটা অতিকায় কচ্ছপের মতো দেখতে পাথরের খাঁজে টমেটো গাছের মতো একটা গাছ উঁকি মারছে। তাতে ফলে আছে ক্যাপসিকামের মতো একটা লাল লঙ্কা। সেদিকে তাকিয়ে অরিজিৎ চোখ বিস্ফারিত হয়ে গেল। এই তো, এই তো। তোমার কথা এইটুকু বিশ্বাস করা গেল, এত উঁচু পাহাড়েও ওই রকম লঙ্কার মতো ফল দেখা যায়।
ভালো কথা। এবার ওটাকে ছিঁড়ে আনো, আমি খেয়ে দেখবো। অরিজিৎ আর তো কণ্ঠে চেঁচিয়ে উঠল। না কাকাবাবু, আপনি ওটা খাবেন না, সন্তুর জন্য নিয়েছো। কাকাবাবু আর কিছু বলার আগে একটু দূরে খুব জোরে একটা হা হা শব্দ হলো। কোনো জন্তু যেন খুব যন্ত্রণায় কাঁদছে। কাকাবাবু ফ্লাক্সটা পকেটে ঢুকিয়ে রাইফেলটা তুলে নিলেন। কাকাবাবু চলুন পালাই, কারা যেন আসছে। এই ফলটা না নিয়ে আমি যাব না, আর যে আসে আসুক। অরিজিৎ কাকাবাবুর হাত ধরে টানতে যেতেই কাকাবাবু এক ঝটকা তাকে সরিয়ে দিলেন। তারপর লাল ফলটা ছিঁড়ে নেবার জন্য একটু এগোতেই দেখলেন মাত্র 8-10 ফিট দূরে একটা প্রাণীর মুখ। সেটা ভাল্লুক কিংবা শিম্পাঞ্জি হতে পারে, কোনো ক্রমেই মানুষ নয়। কাকাবাবুর প্রথমে মনে হলো ক্যামেরা দিয়ে ছবি তোলার, কিন্তু রাইফেল নামিয়ে রেখে ক্যামেরাটা তুলে নিয়ে দেরি হয়ে যাবে। জন্তুটার চোখ দুটো অসম্ভব হিংস্র। সে এক পা করে এগিয়ে আসছে। কাকাবাবু ছবি তোলার বদলে রাইফেল উঁচিয়ে জন্তুটাকে গুলি করতে গেলেন। সঙ্গে সঙ্গে কাকাবাবুর উপরে ঝাঁপিয়ে পড়ল অরিজিৎ। কাকাবাবু গুলি করবেন না, ও ও আমাদের সন্টু। লুট করে রাইফেলের ঝাঁকুনি লেগে গেল গুলি বেরিয়ে। তার শব্দ ছড়িয়ে পড়ল এক দিগন্ত থেকে অন্য দিগন্তে। ওই লোমশ প্রাণীটি ভয় পাবার বদলে আরও সামনে এসে ঝাঁপিয়ে পড়ল ওদের দুজনের ওপর। অরিজিতের কথা শুনে কাকাবাবু দ্বিতীয়বার গুলি ছুটতে সাহায্য পেলেন না। সন্তু, তুই কি সন্তু? লোমশ প্রাণীরা কাকাবাবুকে এক ধাক্কা মারল। অরিজিৎকে শূন্য তুলে ছুড়ে দিল নিচের দিকে। সে গড়িয়ে পড়ে যেতে লাগলো। জন্তুরা ধাক্কায় কাকাবাবুর গড়িয়ে গেলেন খানিকটা, কিন্তু এক জায়গায় থেমে যাবার পর বুঝলেন তার নিজের হাত পা ভাঙেনি, কিন্তু অরিজিৎ তখনও গোড়াচ্ছে। তিনি চিৎকার করে বললেন, ছোট দাজুকে ধরো। খানিকটা বাদে ছোট দাজু সাহায্য নিয়ে কাকাবাবু নিচে নেমে এলেন। আংশেরিং অরিজিৎকে কোলে নিয়ে বসে আছে। অরিজিতের জ্ঞান নেই, তার মাথা কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। খুব সম্ভবত একটা হাতের আর হাড়ও ভেঙে গেছে। জামাটা আমার রক্তে মাখামাখি। আংশিং শান্ত গলায় কাকাবাবুকে বললেন, সাহেব, তোমাদের বলেছিলুম না, এ অপদেব তাদের পাহাড়ে উঠো না। এক্ষুনি এনাকে হাসপাতালে না নিয়ে গেলে এ সাহেব আর বাঁচবে না। পরের দিনই কাকাবাবু অরিজিৎকে নিয়ে পৌঁছে গেলেন কাঠমান্ডুতে। কাকাবাবু নিজেরও একটা হাত যে মচকেছে আর ডান দিকে কানের পেছন দিকে জায়গাটা থেতলে গেছে। সে কথা তিনি কাউকে বললেন না। অরিজিৎকে সরকারি হাসপাতালে ভর্তি করে তিনি সেখানে বসে রইলেন সারা রাত। ভোরবেলা অরিজিতের জ্ঞান ফিরেছে, আর তেমন বিপদের আশঙ্কা নেই শুনে কাকাবাবু ফিরে গেলেন হোটেলে। সারা রাত জাগলেও সকালবেলা ঘুমোবার কোনো মানে হয় না। কাকাবাবু ভালো করে স্নান করে ব্রেকফাস্টের অর্ডার দিলেন। তার চোয়াল শক্ত হয়ে আছে। তিনি কোনোদিন হার স্বীকার করেন না। তিনি মনে মনে ঠিক করেই ফেলেছেন এর মধ্যেই যাবার তিনি কাস্তে পাহাড়ে ফিরে যাবেন। এই লাল লঙ্কার মতো একটা ফল তার চাই। ওই ফল খাওয়ার পরই ফলাফল তিনি নিজে না বুঝলে সন্তু কিছুতেই খুঁজে বার করা যাবে না। সবেমাত্র ব্রেকফাস্ট শেষ করেছেন, এমন সময় বেজে উঠল টেলিফোন। হাসপাতাল থেকে কোনো খবর এসেছে বলে তিনি রিসিভারটা তুলতেই অন্যদিকের গলায় আওয়াজ শুনে আনন্দে তার বুকটা কেঁপে উঠল। সন্তু বলল, উফ কাকাবাবু, এতক্ষণ তোমায় পাওয়া গেল। আমি কাল দুপুর থেকে কাঠমান্ডুর সব হোটেলে তোমায় খুঁজছি। কাকাবাবু উত্তেজনা দমন করে বললেন, সন্তু, তুই কোথা থেকে কথা বলছিস? কেন, কলকাতা থেকে, আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে? তুই তাহলে অদৃশ্য হয়ে যাসনি? কি যে বলো, তুমি না বলেছিলে মানুষের পক্ষে অদৃশ্য হওয়া অসম্ভব? কিন্তু তোকে আমরা খুঁজে পাইনি কেন? তুই কোথায় গিয়েছিলি? তুই লাল লঙ্কাটা খেয়েছিলি না? হ্যাঁ কাকাবাবু, আমি ভেবেছিলাম আমি নিজে পরীক্ষা করে দেখব, কিন্তু ওটা স্ট্রবেরিও নয়, লঙ্কাও নয়। ওটা একটা বিষাক্ত ফল। ওটা খেলে মাথা ঘুরে যায়, কান ভো ভো করে, তারপর মানুষ অজ্ঞান হয়ে যায়। ওসব অদৃশ্য তদৃশ্য কিছুই হয় না। তাহলে তুই কোথায় ছিলি সন্তু? সেটা একটা মজার ব্যাপার। তোমার সেই ত্রিপুরা রাজকুমারের কথা মনে আছে? আমাদের উপর তার বেশ রাগ। সে দুটো গুন্ডা পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে যাবার জন্য। গুন্ডা দুটো ড্রেন পাইপ দিয়ে উঠে এসেছিল ছাদে। তারা ভেবেছিল আমাকে জোর করে হাত পা বেঁধে নিয়ে যাবে, কিন্তু তারা ধরবার আগেই আমি অজ্ঞান। ওরা ঘাবড়ে গেল। তোর ভয় পাবার দরকার নেই সন্তু। আসল ব্যাপারটা কি হয়েছিল বলতো? আমি সত্যি কথাই বলছি তো। রাজকুমার আমাকে বেঁধে নেবার জন্যে দুটো লোক পাঠিয়েছিল। ঠিক সেই সময় আমি অজ্ঞান হয়ে পড়ি। কোনো বাধাই দিতে পারিনি।
লাল লঙ্কাটা তক্ষুনি খেয়েছিলাম যে, গোড়ার দিকটায় আমার মনে নেই, কিন্তু শেষের দিকে আমি আধো আধো স্বপ্নে কত দেশে ঘুরে বেরিয়েছি। অন্যদের কথা একটু একটু শুনেছি, কিন্তু নিজে বলতে পারিনি। বুঝলে কাকাবাবু, এই লাল লঙ্কার রহস্যটা আমি আবিষ্কার করেছি। ওটা একটা বুনো ফল। ওটা খেলে মানুষ অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকে। সেই সময় স্বপ্ন দেখে ভাবে বুঝি অদৃশ্য হয়ে অনেক জায়গায় ঘুরছে। আমি ডেফিনেট অরিজিৎদারও এরকম ব্যাপারই হয়েছিল। সেই রাজকুমার লোক পাঠিয়ে তোকে ধরে নিয়ে গিয়েছিল, এখান থেকে তুই ছাড়া পেলে কি করে? রাজকুমার খুব জব্দ হয়ে গেছে কাকাবাবু। ওর লোক তো অজ্ঞান অবস্থায় আমাকে ধরে নিয়ে যায়। আর দিনের মধ্যে আমি আর জাগিনি। মাঝখানে কি ঘটেছিল তাও আমি জানি না। এদিকে রাজকুমার ভেবেছিল ওর শাগরেদদের হাতে মার খেয়ে আমি বুঝি মরতে বসেছি। ডাক্তার এনে আমার চিকিৎসা করিয়েছে, ওষুধও খাইয়েছে। আমি চোখ মেলবার পর বলল, ওহ বাঁচালে, তোমাকে 2-4 দিন আটকে রেখে তোমার কাকাবাবুর কাছ থেকে কিছু জিনিস আদায় করব ভেবেছিলাম। শেষে দেখছি মরা মারার খুনে দায়ে করার মতন অবস্থা। তুমি মরে গেলে আমাদের পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যেত। যাও বাছা, এবারের মতন ফিরে যাও। কি খেলাই না দেখালে, 2.5 দিন অজ্ঞান, অথচ শরীরে বা মাথায় কোনোখানে কোনো চোট নেই। জানো কাকাবাবু, শেষ পর্যন্ত রাজকুমার আমাকে খাতির করে বাড়িতে পৌঁছে দিয়েছে। কাল দুপুরেই ফিরলাম। তারপর থেকে তোমাকে টেলিফোনে ধরবার চেষ্টা করছি। সন্তুর সঙ্গে কথা শেষ করার পর কাকাবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অরিজিতের ওপর তার রাগটাও কমে গেল। সে বেচারা ওই বিস্ফল খেয়ে অজ্ঞান হয়ে যাওয়াটি অদৃশ্য হওয়া ভেবেছে। এই জন্যই ঝোপেঝাড়ে যেসব অচেনা ফল টল থাকে তা খেতে নয়। নিজের ভুলের জন্য অরিজিৎ যথেষ্ট শাস্তি পেয়েছে, কিন্তু কাস্তে পাহাড়ের চূড়ার কাছে যে এসে হঠাৎ হানা দিল, সে কি কোনো ছদ্মবেশী মানুষ, না সত্যিই ইয়েতি? কাকাবাবু ঠিক করলেন আবারই পাহাড়ের চূড়ায় একবার যেতে হবে।